শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অ্যাসেসমেন্ট চলমান রয়েছে। এক্ষেত্রে শিক্ষার্থীর বেসলাইন মূল্যায়নে যে চোখগুলো রয়েছে বাংলা, ইংরেজি এবং গণিতের ক্ষেত্রে, এই চোখগুলো পূরণের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন দেখছি। কোথায় ক্রস দেব, কোথায় রাইট মার্ক করব, কোথায় পার্সেন্টেজ দেব, কিংবা কোথায় 1 2 3 4 লিখব। এই যে বিভিন্ন ধরনের প্রশ্ন আছে, তা থেকেই আমরা কিভাবে সঠিক তথ্যটা জানতে পারি, কিভাবে একজন শিক্ষার্থীর মূল্যায়ন আমরা সঠিকভাবে তার মূল্যায়নকে লিপিবদ্ধ করতে পারি, তাই আজকে ভিডিওতে জানিয়ে দেব এক এক করে। তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন এবং আমি যেভাবে দেখাচ্ছি আপনারা আশা করি সেভাবেই চোখটি পূরণ করবেন। তাহলে দেরি নয়, চলুন ভিডিওটি শুরু করি। দেখেন, আমি প্রথমে চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের যে চকটি আছে সেই চকটি আমি নিলাম। দেখেন, এখানে প্রথমে যা লিখে আছে বিদ্যালয়ের নাম, শিক্ষকের নাম, তারপরে যাচাইয়ের তারিখ। সেই তারিখটা হবে আপনি যে তারিখে তাকে যাচাই করছেন সেই তারিখ। এখানে শিক্ষার্থীর নাম হবে, তারপর এখানে যে কলামগুলো আছে সেইগুলো একটু পড়ে নেই। দেখেন, বাংলা পঠন ও লিখন অবস্থা, বাংলা পঠন দক্ষতা, বাংলা লিখন দক্ষতা। এক্ষেত্রে বর্ণজ্ঞান, ধ্বনি সচেতনতা, শব্দ ভাণ্ডার, সাবলীলতা, বোধগম্যতা, অনুসিদ্ধান্ত, সঠিক প্রবাহ, সঠিক আকৃতি, সমান্তরাল, মাত্রা ও বানান, বিরামচিহ্ন ও ব্যাকরণ জ্ঞান। এই বিষয়ের কলামগুলো আমাকে লিখতে হবে। এখন এগুলো যদি আমি লিখতে চাই তা আমি কীভাবে লিখব, কি নির্দেশনা আছে, তাহলে আমরা একটু নির্দেশনাটা একটু দেখে নিই। এখানে সাধারণ যে নির্দেশনা হচ্ছে, দেখেন, শিক্ষার্থী পড়া যাচাইয়ের ক্ষেত্রে বর্ণজ্ঞান, তারপরে বানানের ক্ষেত্রে বিরাম চিহ্ন, তারপরে প্রশ্নের আলোকে শিক্ষক প্রতিজন শিক্ষার্থীকে একক বিবেচনায় যাচাই করবেন, তারপর শিক্ষণ অবস্থা যাচাই করে চোখে রেকর্ড করবেন। এক্ষেত্রে এই নির্দেশনাগুলো আপনারা একটু পড়ে নেবেন, আমি এই নির্দেশনাগুলো আর পড়ে যাচ্ছি না। কিন্তু এক্ষেত্রে শিক্ষার্থীকে যখন বাংলা বিষয়ে আপনারা কোডিং করবেন, তাকে 4টা কোডিংয়ের কথা উল্লেখ করা হয়েছে। যে অতি উত্তম, অর্থাৎ শিক্ষার্থী নিজ শ্রেণীর সকল যোগ্যতা সফলভাবে অর্জন করতে পেরেছে বা পরে অন্তর্নিহিত বা বুঝতে ও বলতে পারবে, তাহলে ওই শিক্ষার্থীকে অতি উত্তম হিসেবে গণ্য করা হবে। আর যদি শিক্ষার্থী প্রায় প্রত্যাশিত সকল যোগ্যতা অর্জন করেছে কিংবা শ্রেণী উপযোগী যোগ্যতা অর্জন করেছে এবং সাবলীল, কিন্তু সব কিছু বুঝতে পারছে না, কোথায় যদি কোনো ঘাটতি থাকে, তাহলে ওই শিক্ষার্থীকে উত্তম ধরা হবে। এবং চলতি মান, নিজ শ্রেণী উপযোগী ন্যূনতম যোগ্যতা অর্জন করেছে, সেক্ষেত্রে বা আংশিক সহায়তায় শিক্ষকের সহায়তায় সে পড়তে পারে, তাহলে তাকে চলতি মান ধরে নেওয়া হবে। আর শ্রেণী উপযোগী যোগ্যতার চেয়ে বেশ পিছিয়ে এবং শিক্ষকের পূর্ণ সহায়তা ছাড়া যে পড়তে পারে না, তাকে বলা হয় চলতি মানের নিচে। তবে এক্ষেত্রে যখন আপনারা চোখটি পূরণ করবেন, অর্থাৎ যখন অতি উত্তম হবে, তখন আপনাকে এখানে কলামে 4 লিখতে হবে। আর যখন তাকে উত্তম মনে হবে, তখন আপনি লিখবেন 3। আর যখন আপনার মনে হবে ওই শিক্ষার্থী চলতি মানের যোগ্যতা অর্জন করছে, তখন তার কোডিং হবে 2। আর যখন কোনো শিক্ষার্থীকে মনে হবে সে শিক্ষকের পূর্ণ সহায়তা ছাড়া পড়তে পারছে না বা বুঝতে পারছে না, সেক্ষেত্রে তার কোডিং হবে 1। তাহলে কি বাংলা 1 2 3 4 লিখেই শেষ? না, এক্ষেত্রে আরেকটা নির্দেশনা হচ্ছে, দেখেন, আমরা আবার দেখি নির্দেশনা। বলা হচ্ছে যখন কোনো শিক্ষার্থী উত্তর না লিখলে তখন তাকে 9 প্রদান করতে হবে। আর উত্তর লিখলে যদি তার লেখা ভুল হয়, তাহলে 0 লিখতে হবে। অর্থাৎ কোনো শিক্ষার্থী উত্তর লিখছে, লেখার পর দেখা গেল তার লেখাটা সঠিক হলো না, তখন তাকে 0 দিতে হবে। আবার যখন দেখা যায় কোনো শিক্ষার্থী এই অংশে টাচই করে নাই, যেমন সমান্তরাল লেখাটা কি বুঝতে পারে না বা বিরাম চিহ্ন সে ব্যবহার করে নাই, অর্থাৎ সে লিখেই নাই, সেক্ষেত্রে তার যে কোডিংটা হবে সেই কোডিংটা হবে 0। এই কোডিংটা শুধু বাংলার ক্ষেত্রে 1 2 3 4 0 অথবা 9, কিন্তু এটা আর কোনো বিষয়ের সাথে না, এটা আমাদের মনে রাখতে হবে। দেখেন, এই বাংলা নির্দেশনার সাথে বাংলা একটা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। এই প্রশ্নটা আপনারা দেখবেন, দেখেই বুঝতে পারবেন কোথায় কি পারলো, কোথায় কি পারলো না। যেমন দাগ টেনে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের সঠিক শব্দ মিল করো। এখানে সে দাগ টানলো না, তার মানে সেটার উত্তর সে লিখলো না, সেক্ষেত্রে তার উত্তর না লেখার জন্য তার কোডিং দিতে হবে 9। তাহলে আমরা এই চতুর্থ শ্রেণীর বাংলার মতোই তৃতীয় শ্রেণীর বাংলা, পঞ্চম শ্রেণীর বাংলার চকটা পূরণ করে নেব। এখন আমি দেখাবো আপনাদের সামনে ইংলিশ। এই ইংলিশ আমি পঞ্চম শ্রেণীর
চকটা আমি সেই চকটা নিয়েছি, আপনারা পঞ্চম শ্রেণীর চকের সাথে মিল করে অন্যান্য শ্রেণীর চকও পূরণ করে নেবেন। এক্ষেত্রে চকের উপরে লেখা আছে স্টুডেন্ট অ্যাসেসমেন্ট ডাটা রেকর্ড ক্লাস 5 ইংলিশ আপ টু এপ্রিল 2025 ছিল, কিন্তু এটা আমরা এখন চলমান আছি বিদ্যালয়ে। তারপর হচ্ছে ক্লাস রোল, এই ক্লাস রোলের জায়গায় ক্লাস রোল আর স্টুডেন্টের জায়গায় স্টুডেন্টস নেম লিখতে হবে। তারপর হচ্ছে দেখেন স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং, অর্থাৎ যে ক্লাসে যা থাকবে তা আপনারা একটু দেখে নেবেন। অবশ্যই এই যে কলামগুলা যে যে বিষয়গুলো উল্লেখ আছে সেইগুলোই প্রশ্ন তো থাকবে। যেমন নাম্বার 1-এ দিচ্ছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, তার মানে নিজের সম্পর্কে সে বর্ণনা করবে। আর 2-এ রিড অ্যালাউড টেক্সট, মানে কোনো একটা টেক্সটকে শব্দ করে সে পড়বে। আর 2-এর বি বলা হচ্ছে রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড আনসারিং কোয়েশন, তাকে বুঝতে হবে এবং প্রশ্নের উত্তরও দিতে হবে। তারপর আছে নেম অফ দ্য মান্থ, অর্থাৎ মাসের নামগুলো সে বলতে পারবে। তারপরে বা লিখতে হলে লিখবে এবং মেকিং সেন্টেন্স, তাকে এখানে সেন্টেন্স গঠন করতে হবে। তারপরে এখানে আছে অ্যাক্টিভিটিজ ইন ফ্রি টাইম 5 সেন্টেন্স, মানে তাকে 5টা বাক্যর ফ্রি টাইমে 5টা বাক্যের তাকে লিখতে হবে। এখন দেখি তার এই ইনস্ট্রাকশনগুলো কিভাবে বলা হচ্ছে ইংলিশের ক্ষেত্রে। দেখেন ইংলিশের ক্ষেত্রে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হচ্ছে, এখানে উপরের বিষয়গুলো সবগুলো আপনি একটু দেখতে পারবেন। নিচে যে চকগুলো পূরণ করতে হবে সেটা আমি দেখে দিচ্ছি। দেখেন সবার নিচের পয়েন্টের উপর লিখে আছে বেসলাইন মূল্যায়ন টুলস পরিচালনার পর শিক্ষার্থীর পারগতা সম্পর্কিত তথ্য নির্ধারিত চকে লিপিবদ্ধ করতে হবে। এক্ষেত্রে প্রতিটি প্রশ্নের আলোকে শিক্ষার্থীর পারগতা চকে নির্ধারিত কলামে টিক চিহ্ন বা ক্রস চিহ্ন দিয়ে পূরণ করতে হবে। তার মানে বোঝা গেল ইংলিশে যখন আমরা মূল্যায়ন করব সেক্ষেত্রে যদি কোনো শিক্ষার্থী ইংলিশের ক্ষেত্রে দেখেন ইন্ট্রোডিউস ইয়ারসেলফ, যদি ওই শিক্ষার্থী এক্ষেত্রে তার পারগতার মাত্রা সঠিক হয় তাহলে আমরা এখানে রাইট চিহ্ন দেব। আর যদি সে এখানে সঠিকভাবে তার পারগতা মাত্রা প্রদর্শন করতে পারে না তাহলে আমরা এখানে ক্রস দেব। এখানে 1 2 3 4 বাংলার মতন অন্য কিছু দেওয়ার কোনো সুযোগ নেই, পারলে রাইট আর না পারলে ক্রস। তার মানে এই যে বিষয়গুলো আছে রিড অ্যালাউড টেক্সট, এখানেও যদি সে পারে তাহলে রাইট, না পারলে ক্রস। এখানে 1 2 3 4 দেওয়ার আর কোনো সুযোগ নেই। এমনকি ডানে যে আপনি মন্তব্য করবেন সেই মন্তব্যের অংশ এখানে নেই। তার মানে ইংলিশটা হচ্ছে পারলে রাইট, না পারলে ক্রস। অবশ্যই আপনারা তার যে প্রশ্নটা আছে প্রশ্নটা আপনারা একবার দেখে নেবেন। এখন অনেক প্রশ্ন আছে স্পিকিং ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, এক্ষেত্রে যদি কোনো শিক্ষার্থী তার সম্পর্কে 3টা বাক্য বলতে পারে তাহলে আপনারা তাকে রাইট দেবেন। কেন রাইট দেবেন? একটা ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, এই যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এখানে কতটুকু বলতে হবে সেই রকম কোনো নির্দেশনা নেই। যেহেতু শিক্ষার্থী তার সম্পর্কে 3টা বা 4টা সেন্টেন্স বলতে পারছে, তাকে বুঝতে হবে সেটা পারক, তখন তাকে অবশ্যই রাইট মার্ক করতে হবে। আর আমাদের আরও মনে রাখতে হবে আমরা যে এই বেসলাইন মূল্যায়নটা করছি সেখান থেকে একটা শিক্ষার্থীর কোথায় দুর্বলতা আছে আমরা সেটা খুঁজে বার করার জন্য এই বেসলাইন মূল্যায়ন টুলস। যেমন আমরা দেখি একজন শিক্ষার্থী ইংলিশে 100-র মধ্যে 80 নম্বর পেয়েছে, আবার অন্য একজন শিক্ষার্থী 100-র মধ্যে 90 নম্বর পেয়েছে। এই যে একজন 80 একজন 90 নম্বর পেয়ে এলো, কোথায় তার 10 নম্বর বা 20 নম্বর ঘাটতি হলো সেটা আমরা অনেক সময় জানি না, কিন্তু এই বেসলাইন টুলস থেকে আমরা স্পষ্টই বুঝতে পারবো ওই শিক্ষার্থীর কোথায় ঘাটতি হয়েছে, এবং যেখানেই ঘাটতি হবে আমরা সেই জায়গাটা থেকে তাকে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব এবং তাকে এই জায়গা থেকে উত্তরণের জন্য নিরাময়ের ব্যবস্থা করতে হবে। তারপরে ইংলিশে পরে আমরা দেখি এখন গণিতটা। দেখেন এখানে গণিতের 5ম শ্রেণীর একটি মূল্যায়ন চক নিয়েছি। এই চকটির ক্ষেত্রে আমরা কিভাবে পূরণ করব আমরা সেখানে নির্দেশনাগুলো একটু দেখি। দেখেন এখানেও নির্দেশনাগুলো অনেকগুলো দেওয়া আছে। এক্ষেত্রে যেমন সংখ্যা পড়া লেখা, সংখ্যা ছোট বড় বলা, স্থানীয় মান, যোগ বিয়োগ গুণ ভাগ, গাণিতিক সমস্যার সমাধান এবং জ্যামিতি। এখানে স্থানীয় মানের বিষয়ের খুব জোর দেওয়া হয়েছে। তবে এটা যখন আমরা পূরণ করতে যাব সেক্ষেত্রে এই যে গুণ করা, গুণের গাণিতিক সমস্যা, দেখেন এই 5ম শ্রেণীর যে প্রশ্নটা যদি আমরা একটু দেখি, আমি 5ম শ্রেণীর প্রশ্নটা আপনাকে একটু দেখাচ্ছি। দেখেন এখানে বলছে গুণ করো, এখানে কিন্তু 2টা গুণ আছে। আবার গাণিতিক সমস্যাটি সমাধান করো, এখানে কি বলা হচ্ছে দেখেন, কলন্দি গ্রামের রাস্তা মেরামত করার জন্য গ্রামবাসীরা সিদ্ধান্ত গ্রহণ করলেন গ্রামে 325টি পরিবার আছে, প্রত্যেক পরিবার যদি
1500 টাকা করে জমা দেয় তাহলে সর্বমোট কত টাকা হবে? প্রথম দুইটা অঙ্ক গুণ থাকলেও দ্বিতীয়টাও গুণ, তবে এক্ষেত্রে যে বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে এখানে গুণের গাণিতিক সমস্যাটি দেখানো আছে। ঠিক এইরকম বাঘ আছে, বাঘের সাথে বাঘের গাণিতিক সমস্যা আছে, সরলীকরণ আছে, চার প্রক্রিয়া আছে ইত্যাদি বিষয় এখানে উল্লেখ আছে। এক্ষেত্রে আমরা যখন তার এই ফর্মটি পূরণ করব, যদি সে গুণ পারে তাহলে আমরা এখানে রাইট চিহ্ন দেব, আর যদি না পারে তাহলে তাকে ক্রস দেব। এখন এটা কি আমি মন থেকে বলছি? একদমই না। আপনারা দেখেন এই যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে সেখানে এই ইনস্ট্রাকশনটার মধ্যে না থাকলেও এই যে ফর্মের নিচে দেখেন স্পষ্টভাবে লেখা আছে, বলা হচ্ছে গণিতের বিষয়বস্তু অনুযায়ী শিক্ষার্থীর জবাব বা উত্তর পুরোপুরি সঠিক হলে ওই বিষয়বস্তু নিচের ঘরে টিক চিহ্ন দিতে হবে এবং পুরোপুরি সঠিক না হলে ক্রস চিহ্ন দিতে হবে। তবে উত্তর সঠিক না হলে ক্রস বা মন্তব্যের ঘরে শতকরা প্রশ্নের উত্তরটি সঠিক না হলে, অর্থাৎ যদি এই ক্ষেত্রে সে একটা প্রশ্নের যেমন গুণের, আমি একটা অঙ্ক দেখাচ্ছি, যেমন দেখেন এখানে গুণ করো, এখানে দুটা প্রশ্ন আছে, এখানে ক আছে খ আছে। এখন দেখে গেল একজন শিক্ষার্থী এই প্রথম গুণটা করতে পারছে, দ্বিতীয় গুণটি করতে পারেনি, কিন্তু তাকে এখানে আমাদের দুটা গুণের জন্য যেহেতু নম্বর দেওয়া হয়েছে এক্ষেত্রে সে 50% পেরেছে বলে আমরা ধরে নেব। আর যদি চারটা থাকতো, একটা পারলো তিনটা পারলো না, তাহলে 25% পেরেছে। যদি 25% পেরে থাকে বা 50% পেরে থাকে তাহলে আমরা যতটুকু সে যোগ্যতা অর্জন করছে আমরা সেটা এখানে লিখে রাখবো 25% বা 50% সে পারছে। আর যখন 25% বাকি থাকবে বা 50% বাকি থাকবে, কোথায় বাকি আছে সেটা এই যে মন্তব্যের ঘরে আমরা লিখতে পারি। ঠিক এইভাবেই গণিতের প্রত্যেকটা অঙ্ক এবং প্রত্যেকটা নির্দেশনার কলাম আপনারা একটু পড়ে নেবেন, এক্ষেত্রে তার যাচাইয়ের যে চকটা আমরা সঠিকভাবে পূরণ করতে পারবো। এই সঠিকতা করে যদি পারে রাইট, না পারলে ক্রস, এবং তার যোগ্যতা যদি 50% অর্জন হয় এখানে 50% লিখবেন, আর ডানে যেটা পারে নাই সেটা লিখবেন সে এই গুণ করতে পারেনি বা ভাগ করতে পারেনি কিংবা গাণিতিক সমস্যা বুঝতে পারেনি। অর্থাৎ যেগুলো নেগেটিভ হবে সেটা মন্তব্যের ঘরে আমরা লিখতে পারবো। তাহলে প্রিয় ভিউয়ার্স, এভাবেই আপনারা তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর বেসলাইন মূল্যায়ন চক পূরণ করুন এবং এক কপি সংরক্ষণ রাখুন এবং পরবর্তী কর্ম পরিকল্পনা তৈরি করুন। আজকে ভিডিওটি এখানে। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, পেয়ে যাবেন সঠিক উত্তর। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।